নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। রাত পোহালে তৃতীয় দফার ভোট। কলকাতা সহ মুর্শিদাবাদ, বর্ধমান এবং নদিয়ার মোট 62টি আসনে ভোট গ্রহণ হতে চলেছে আগামীকাল। চতুর্থ পর্বের ভোটে উত্তর কলকাতার 7টি আসনে আগামীকাল ভোট হচ্ছে কাশীপুর, বেলগাছিয়া, মানিকতলা, শ্যামপুকুর, জোড়াসাঁকো, বেলেঘাটা, এন্টালি এবং চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে। এই 7 কেন্দ্রই প্রত্যেক দলের কাছে প্রেস্টিজ ফাইট। কাশীপুর বেলগাছিয়ায় সিপিএম এর হেভিওয়েট প্রার্থী কনীনিকা ঘোষ, তার বিরুদ্ধে লড়াই তৃণমূলের মালা সাহার। মানিকতলায় 7 বারের জয়ী বিধায়ক সাধন পাণ্ডে, তার বিরুদ্ধে লড়াই করছেন সিপিএম এর রাজীব মজুমদার। শ্যামপুকুরে তৃণমূল প্রার্থী শশী পাঁজা, তার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন ফরওয়ার্ড ব্লকের পিয়ালি পাল। জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে লড়াই করছেন বিজেপি নেতা রাহুল সিনহা। এখানে তৃণমূল প্রার্থী স্মিতা বক্সি, লড়াইয়ে সামিল আরজেডিও। এখানে আরজেডি প্রার্থী অবিনাশ কুমার আগরওয়াল। বেলেঘাটা কেন্দ্রে তৃণমূলের পরেশ পালের বিরুদ্ধে এবার প্রার্থী সিপিএম এর রাজীব বিশ্বাস। এন্টালি কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহার বিরুদ্ধে দাঁড়িয়েছেন সিপিএম এর হেভিওয়েট প্রার্থী দেবেশ দাস। তবে সবার চোখ রয়েছে চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে। গতবার এই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্র, কিন্তু শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিবাদের জেরে দল ছাড়েন তিনি। শিখা মিত্রের দলত্যাগের পর উপনির্বাচন হয় চৌরঙ্গী কেন্দ্রে। সেই নির্বাচনে জয়ী হন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ছিলেন বিজেপির রিতেশ তিওয়ারি। এবার এই কেন্দ্রে নয়না বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে সোমেন মিত্র। কংগ্রেসের টিকিটে এবার প্রার্থী এই হেভিওয়েট নেতা। অন্যদিকে এই কেন্দ্রে ফের টক্কর দিতে তৈরি বিজেপির রিতেশ তিওয়ারিও। শ্রাবন্তী সাহা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রাবন্তী, কলকাতার যে 7টি কেন্দ্রে আগামীকাল ভোট গ্রহণ পর্ব হতে চলেছে, সেই জন্য কি ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে? দেখো, গত 3টি যে নির্বাচন হয়ে গিয়েছে তা থেকে অনেকটাই শিক্ষা নিয়ে নির্বাচন কমিশন কিন্তু আরো নিজেদের প্রস্তুত করেছে এবং সেখানে আগামীকাল যে 67টি জায়গায় ভোট হবে তার মধ্যে মুর্শিদাবাদ এবং কলকাতাকে বিশেষ নজরদারি ক্ষেত্রে রেখেছে কমিশন। প্রায় 14.5 লাখ ভোটার রয়েছেন শুধুমাত্র কলকাতার জন্য। এদের জন্য যেমন ভাবে আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, আগামীকাল প্রায় 750 কেন্দ্রীয় বাহিনী এই সবকটি কেন্দ্রেই থাকবে এবং আজকের কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে রুটমার্চ শুরু হয়ে গিয়েছে যাতে ভোটারদের মনে আস্থা বাড়ে এবং সেই সঙ্গে বিভিন্ন স্পর্শকাতর এলাকা আগে থেকে চিহ্নিত করা হয়েছে। এবং তুমি যদি দেখো যে গত যে লোকসভা ভোটে তার নিরিখে কিন্তু এই স্পর্শকাতর এলাকাকে আরো বেশি ভাঙা হয়েছে, অর্থাৎ গত লোকসভা কেন্দ্রে যত স্পর্শকাতর ছিল এবারে আরো বেশি তার সংখ্যা বাড়িয়ে নেওয়া হয়েছে যাতে সেখানে যেমন বুথে তো নজরদারি থাকেই, পাশাপাশি ভোটের সময় যাতে টহলদারিও থাকে, যাতে আমরা দেখতে পাই যে কেন্দ্রীয় বাহিনীরা প্রচুর রাস্তায় টহলদারি করছেন এবং সেটা ভোটের একদিন আগে থেকেই কিন্তু শুরু হয়ে গিয়েছে। এছাড়াও যদি বাদবাকি জিনিসপত্রগুলো দেখা যায়, যেমন অস্ত্র উদ্ধার থেকে শুরু করে যারা ট্রাভেল মঙ্গার চলছে তাদেরকে একদিক করে রাখা, তাদের উপরে আলাদা করে নজরদারি ইত্যাদিগুলিও শুরু হয়ে গিয়েছে। ভোটের উপর কলকাতাকে আলাদা করে দেখছে কমিশন এবং যাতে এখানে কোনো ধরনের অশান্তি না ঘটে তার জন্য প্রস্তুত কমিশন। শ্রাবন্তী, ধন্যবাদ। শ্রাবন্তী সাহা আমাদের সঙ্গে তখন টেলিফোনে কথা বলেন এবং শ্রাবন্তী আমাদের বিস্তারিত জানালেন যে নির্বাচন কমিশন কি ধরনের প্রস্তুতি নিয়েছে কলকাতার 7টি কেন্দ্রে আগামীকালের ভোট গ্রহণ পর্বকে ঘিরে। আমরা একবার জেলার দিকে নজর রাখবো, কারণ একই সঙ্গে বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদেও কালকে ভোট গ্রহণ পর্ব রয়েছে। আমাদের 3 প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। বহরমপুর থেকে রয়েছেন সোমা মাইতি, নদিয়ার কল্যাণী থেকে রয়েছেন দেবারতী ঘোষ এবং বর্ধমান থেকে রয়েছেন পার্থ চৌধুরী। আমি প্রথমে সোমা মাইতির কাছেই যাব, কারণ যদি বোন অফ কন্টেনশন বলা হয়, যেটাকে বলা হয়, এবার মুর্শিদাবাদ কার্যত সেই বোন অফ কন্টেনশনের চেহারা নিয়েছে। সোমা, বোঝাই যাচ্ছে যে কালকে অত্যন্ত কড়া নজর থাকবে মুর্শিদাবাদের দিকে, সবার নজর থাকবে। মুর্শিদাবাদে কি ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে? দেখো, মুর্শিদাবাদের ইতিমধ্যেই কিন্তু একেবারে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে বলা যেতে পারে। যে 22টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে সেই 22টি বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যে যেহেতু সীমান্তবর্তী জেলা হিসেবে পরিচিত মুর্শিদাবাদ, ফলত বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে যে 22টি বিধানসভা এলাকায় ভোট হবে তার মধ্যে অতি স্পর্শকাতর যে বুথগুলিকে চিহ্নিত করা হয়েছে তার সংখ্যা হচ্ছে প্রায় 1309টি এবং তার মধ্যে অতি স্পর্শকাতরের থেকেও যেগুলো ক্রিটিক্যাল বুথ বলা হচ্ছে সেগুলোর সংখ্যা হচ্ছে প্রায় 1109টি মতো এবং সবকটা বুথেই কিন্তু বিশেষ নজরদারির মধ্যে যেমন সিসিটিভি রাখা হচ্ছে, একই সঙ্গে যে কেন্দ্রীয় বাহিনী আসছে তাদেরকে ইতিমধ্যে রুটমার্চ করানো শুরু হয়েছে। খুব বেশিভাবে নজর দেওয়া হচ্ছে 5টি মহকুমার মধ্যে ডোমকল এবং কান্দি, এই 2টি মহকুমার উপর বিশেষত নজর দেওয়া হয়েছে। যেহেতু ডোমকলে এর আগেও কিন্তু যেহেতু ইতিহাস রয়েছে, রক্তক্ষয়ী নির্বাচন হয়েছে অনেকবার, ফলত মুর্শিদাবাদ জেলার ডোমকল সাব ডিভিশনকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রত্যেকটা বুথকেই প্রায়
প্রায় অতি স্পর্শকাতর বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেন্ট্রাল ফোর্স যে এসে পৌঁছেছেন প্রায় 261 কোম্পানি ফোর্স এবং এদেরকে বেশিরভাগটাই কিন্তু ডোমকল এবং কান্দির, বড়ুয়া, ভরতপুর, খড়গ্রাম সহ বিভিন্ন এলাকায় এদেরকে ডিস্ট্রিবিউট করা হয়েছে এবং কনফিডেন্স বিল্ডিং এর জন্য এই সমস্ত এলাকাগুলো চেষ্টা করা হচ্ছে এবং বলা বাহুল্য যে সেন্ট্রাল ফোর্স অর্থাৎ কমিশনের তরফ থেকে কিন্তু কোথাও কোনো রকম ফাঁক ফোকর রাখা হচ্ছে তুমি না। আমাদের সঙ্গে অবাধ থাকো এবং সোমা, আমি সুষ্ঠু ফিরবো নির্বাচন। তোমার কাছে। আমি একবার দেবারতির কাছে চলে যাব নদিয়ায়। দেবারতি, তোমার ওখানে চিত্রটা কি? দেখো, ইতিমধ্যেই আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ কল্যাণী বিধানসভা কেন্দ্র, সেখানে কিন্তু গতকাল থেকেই প্রাক্তন পঞ্চায়েত প্রতিমন্ত্রী বঙ্কিম ঘোষ তার কিন্তু বাড়িতে গতকালই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং একই সঙ্গে সিপিআইএম কর্মী সমর্থকেরা তারা অভিযোগ জানিয়েছেন যে তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। অর্থাৎ প্রি পোল যে ভায়োলেন্স সেটা কিন্তু ইতিমধ্যেই এখানে ছড়িয়ে পড়েছে এবং কমিশন সূত্র থেকে যেরকম জানা যাচ্ছে গয়েশপুরের সবকটি বুথকেই কিন্তু অতি স্পর্শকাতর বুথ হিসেবে ঘোষণা করেছে কমিশন এবং একই সঙ্গে শান্তিপুর থানার ওসি তাকেও কিন্তু গতকাল বদলি করা হয়েছে কারণ তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। এই মুহূর্তে নদিয়ার যে স্ট্যাটাস সেটা হচ্ছে যে 17টা বিধানসভা কেন্দ্রের মধ্যে সেখানে দেখা যাচ্ছে যে 3টি বামেদের দখলে রয়েছে আর বাদবাকিগুলো কিন্তু তৃণমূলের দখলে রয়েছে। কিন্তু যদি আমরা একটু লোকসভার নিরিখে চোখ রাখি, লোকসভার নিরিখে কিন্তু দেখা যাচ্ছে ওভারঅল নদিয়ার ক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজ অর্থাৎ ভোটের পার্সেন্টেজের ক্ষেত্রে কিন্তু তৃণমূলের সঙ্গে লেফটের খুব একটা পার্থক্য নেই। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে 44% ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং একই সঙ্গে জোট অর্থাৎ বাম এবং কংগ্রেস এরা মিলিয়ে কিন্তু প্রায় 37% ভোট পেয়েছে। স্বাভাবিকভাবে এই যে ভোটের পার্সেন্টেজের যে কম ব্যবধান, সেই ব্যবধানের জন্যই কিন্তু তৃণমূলের একটা মরিয়া লড়াই থাকছে। আবার অপরদিকে জোট তারাও ভাবছে যে তারা এই হারানো জমি পুনরুদ্ধার করতে পারে। স্বাভাবিকভাবেই যে এই দুই পক্ষের যে সংঘর্ষ, সেই সংঘর্ষটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং সেটাকে আটকানোর জন্য কিন্তু কমিশন ইতিমধ্যেই তৎপর হয়েছে। আমি আসবো তোমার কাছে আবারও দেবারতী। আমি সরাসরি একবার চলে যাব বর্ধমানে পার্থ চৌধুরীর কাছে। পার্থ, বর্ধমান এক সময় লাল দুর্গ, কিন্তু তারপর দেখা গেছে যে সেখানে বড়সড় ধাক্কা খেতে হয়েছে বর্তমান শাসক দলের কাছে, বামেদের। সেই জায়গায় দাঁড়িয়ে বর্ধমানে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? হ্যাঁ দেখো মৌপিয়া, এই বর্ধমান সোমা, তুমি আমাদের সঙ্গে রয়েছো? সোমা, হ্যাঁ পার্থ বল প্লিজ। হ্যাঁ দেখো মৌপিয়া, বর্ধমান একসময় লাল দুর্গ বলে পরিচিত ছিল। গত বিধানসভা নির্বাচনে প্রথম এখানে সেই ধারণায় একটা ধাক্কা লাগে। এখানে যে 25টা সিট রয়েছে বর্ধমান জেলায়, তার মধ্যে 16টিতে জয়ী হয় তৃণমূল কংগ্রেস এবং বাকি 9টিতে বামফ্রন্ট তাদের অস্তিত্ব রক্ষা করতে সমর্থ হয়। তারপরে জেলায় যে নির্বাচনগুলি হয়েছে অর্থাৎ পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচন, সবেতেই কিন্তু বাম শক্তি এখানে শাসক দলের কাছে পর্যদস্ত হয়েছে। যদিও সেই নির্বাচন নিয়ে বামেদের পক্ষ থেকে অনেক অভিযোগ রয়েছে। এবারে জোটের প্রেক্ষিত রয়েছে, কিন্তু একটা কথা খুব পরিষ্কারভাবে উল্লেখ্য যে এই আগামীকাল যে 16টি আসন নির্বাচন হতে চলেছে মৌপিয়া, তার মধ্যে 2011 সালে প্রবল মমতা অভিমুখী হওয়ার মধ্যেও বামেরা তাদের 7টি দুর্গ অন্তত রক্ষা করতে পেরেছিল এই অঞ্চলে। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে 16টির মধ্যে 7টি মানে প্রায় অর্ধেক সংখ্যক আসন তারা রক্ষা করতে পেরেছিল। পরিস্থিতির খানিকটা পরিবর্তন হয়েছে বলে যারা জোট করেছেন তারা মনে করছেন, জোটের যে দলগুলো, অনুঘটক যে দলগুলো এবং কংগ্রেস এবং বামেরা এখানে ঐক্যবদ্ধ হয়েছেন গোটা রাজ্যের মতোই। তারা মনে করছেন যে তাদের শক্তি আরও তারা বাড়াতে পারবেন। অন্যদিকে শাসক দলের ধারণা যে পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচনে তাদের যে অগ্রগতি ছিল এবং উন্নয়নের প্রচুর কাজকর্ম তারা করেছেন, সেগুলো নিরিখে তারা কিন্তু জয়ী হবেন। এবং এই কি ধরনের ব্যবস্থা নির্বাচন কমিশনের তরফ থেকে নেওয়া হচ্ছে, কি দেখা যাচ্ছে? ইতিমধ্যে কি এরিয়া ডমিনেশন শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী? হ্যাঁ মৌপিয়া, দেখো বিভিন্ন বুথের সামনে কেন্দ্রীয় বাহিনীকে আমরা দেখতে পাচ্ছি, সেখানে পৌঁছবার ব্যবস্থা চলছে কেন্দ্রীয় বাহিনী এবং রাস্তায় এছাড়াও যে বিভিন্ন ব্যবস্থা রাজ্য সরকারের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেগুলো লক্ষ্য করা যাচ্ছে। ডিসিআরসি যেখান থেকে সমস্ত ভোটকর্মীদের ডিসপার্স করা হয়, সেগুলোতে তারা যেতে শুরু করেছেন ভোটকর্মীরা। এবং দুটো কথা খুব উল্লেখ করার মতো মৌপিয়া, এবারে কিন্তু বর্ধমানের প্রথম ভিভিপ্যাট মেশিন থাকছে। ভোটাররা কিন্তু ভিভিপ্যাট মেশিনে ভোট দেবেন, অর্থাৎ তারা ইভিএমে ভোট দেওয়ার পর তারা কোথায় ভোট দিলেন সেটা তারা দেখতে পাবেন। এর মধ্যে একটা ঘটনা খুব উল্লেখযোগ্য, আজকে সকালে বর্ধমানের মিউনিসিপ্যাল স্কুলের কাছে ভোটকর্মীরা বাস না পেয়ে, দীর্ঘক্ষণ বাস না পেয়ে তারা কিন্তু রাস্তা অবরোধ করেছিল। পরে প্রশাসনিক উদ্যোগে, নির্বাচন কমিশনের উদ্যোগে সেই সমস্যার সমাধান হয়েছে। ধন্যবাদ।